বিদ্যমান। আপনি আমার পরিবারকে জানান, ওরা যা বলবে তাই হবে। আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে তুমি আমার সাথে যাবে না? চৈতালি আবিরকে ভালোবাসে। আবিরের এমন কথায় চৈতালির ভালো লাগার কথা, কিন্তু রাগ হচ্ছে কেন? আবিরের জন্য মনের কোণে পাহাড় সমান অভিমান জমা হয়েছে। এতদিন কখনো আগে নিজ থেকে যে আবির কথা বলে না, তানহাকে দেখার পর থেকে নিজে যে কথা বলছে, বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে চৈতালির। তানহার উপরেও বেশ রাগ হচ্ছে। এভাবে এসব ভেবেই নিজেই নিজেকে ধিক্কার জানালো চৈতালি। স্যার, আজকে আসি। আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? ভাবিমণিকে এখনো ভালোবাসেন? আবিরের দৃষ্টি নত হয়ে গেল, হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। ধীর কণ্ঠে বলে উঠল, তুমি নাকি বাসায় যাবে? যেতে পারো। চৈতালি এক মুহূর্ত দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। দু চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, আর একটু আবিরের সামনে থাকলে কান্না করে দিত। দ্রুত গতিতে হাঁটছে। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লো চৈতালি। আবিরের কথা ভাবতে ভাবতে না খেয়েই ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ইফাত বাসায় আসলো। চৈতালি নিজের রুম থেকে বের হয়ে আসলো। তানহা চৈতালিকে দেখে বলল, তুমি কখন বাসায় আসলে? আমি দুপুর এসেছি ভাবি, খুব খারাপ লাগছিল, তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। দুই ভাই বোন একসাথে খেতে বসলো। ভাবি, আমার রুমে তোমার 4টা সালোয়ার কামিজ আছে, রাতে নিয়ে যেও। আমি তো সালোয়ার কামিজ পরি না। আরে ভাইয়া কিনেছে, তোমার পছন্দের রং কালো। তোমার অনেক ইচ্ছে ছিল তুমি কি কি কিনবা, আমাকে একদিন সব বলেছিল। তোমার মনে আছে ভাবি? কালকে ভাইয়া আমার থেকে সবকিছু জেনে তোমার জন্য কিনে নিয়ে আসছে। আমি কত আশা করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিব। ভাইয়া আমার সব আশা মাটি করে দিয়েছে। আপনার মনে হয় না আপনি একটু বেশি করছেন? টাকা আছে দেখে সব খরচ করতে হবে, এর কোনো মানে আছে? এই পৃথিবীতে যার টাকা আছে তার মূল্য সবার কাছে আছে, আর যার টাকা নেই তার মূল্যও কারো কাছে নেই। টাকার কাছে সবার মুখ কালো। আর কখনো এমন করবেন না। আমি কি সব সময় দিব নাকি? 2টা বছর তোমার কোনো দায়িত্ব নেই নাই। আমাকে নিয়ে তোমার অনেক আশা থাকতে পারে। একবারে অনেকগুলো কিনে দিলাম, সারা বছর ব্যবহার করবে। আমি কি প্রতিদিন তোমার জন্য জামা কাপড় কিনতে যাব? কয়টা ব্যবহার করবে, কয়টা তুলে রাখবে, এই ছোট বিষয়টাকে তোমরা এত বড় করছো কেন? আমি বুঝতে পারছি না। তোরা ছেলে মানুষ বুঝবি না। তোরা টাকা উড়াইতে পারলেই বাঁচিস। তুই কতটা কষ্ট করে টাকা রোজগার করিস, তোর বউ তোর কষ্টের মূল্য বুঝে জন্য তোকে অপচয় করতে নিষেধ করছে। আজ তোর কাছে টাকা আছে, কাল তোর কাছে টাকা নাও থাকতে পারে। বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। আমি কি বসে বসে খাবো নাকি? আমার চাকরি হয়েছে বেশ, মাসে মাসে 10,000 টাকা তুলতে পারবো। এটাই আমার কাছে অনেক। আম্মু জানো, আমার এখানের কাজ করতে ইচ্ছে করছে না। কষ্ট বেশি, ফল কম। কিন্তু বাহিরের দেশে কষ্ট যেমন আছে, ঠিক তেমন ফলও আছে। তুই কি বাহিরে যাওয়ার পরিকল্পনা করছিস? ইফাত একবার তানহার দিকে তাকিয়ে বলল, ভাবছি কি করা যায়। এখানে না পোষালে আবার প্রবাসে চলে যাব। ইফাতের কথা শেষ হওয়ার সাথে সাথে তানহা উঠে চলে গেল। ইফাত করুণ দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। পাগল খেপিয়ে দিয়েছে। এখন তানহা আর ইফাতের সাথে কথা বলবে না। রোকেয়া বেগম আর চৈতালি ইফাতের অবস্থা বুঝতে পেরে মুখ টিপে হাসছে। রোকেয়া বেগম নিজেকে সামনে নিয়ে বলল, ইফাত, কালকে শুক্রবার, তোর মনে আছে তো আমি তোকে কি বলেছিলাম? একদম খাবার ছেড়ে উঠে যাবি না। ভাইটা তোর, দায়িত্বটাও তোর। তুই এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। মায়ের কথা শুনে ইফাতের দৃষ্টি নত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই চোখ দুটি লাল হয়ে গেল। চুপচাপ খেয়ে নিল। আমার কথায় কষ্ট পাস না বাবা। কষ্ট আমারও লাগে। 10 মাস 10 দিন পেটে রেখেছি, 2 বছর বুকে রেখেছি। সেই ছেলে আমার 26 বছরের ভালোবাসাকে মিথ্যে প্রমাণ করে দিল। আমার খারাপ লাগে না? কথাগুলো বলতে বলতে কান্না করে দিল রোকেয়া বেগম। আম্মু তুমি কান্না করো না, আমি আর রাগ করব না। কালকে সব ব্যবস্থা করে দিব। ছেলের কথায় স্বস্তি পেলেন রোকেয়া বেগম। ইফাত খেয়ে নিজের রুমে আসলো। তানহা মাথায় চিরুনি করছে। কি ব্যাপার তানহা, তুই ফোন ব্যবহার করছো না? আমি বিশ্বাস করতে পারছি না। তানহা ইফাতের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, আমাকে আপনার এতটা বোকা মনে হয়? আপনি আসার আগেই শান্তি করে ফোন কেটে নিয়েছি। এখন আপনার কাছে ভালো থাকবো। ইফাত স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকালো। কি ফাজিল মেয়ে, আবার গর্ব করে বলছে।
যখন ভালো লাগবে না, একা থাকবে, দেখবে তোমার সময় কাটছে না, তখন ফোন ব্যবহার করবে। আপনি কি ফোন আমাকে তুলে রাখার জন্য দিয়েছেন? মোটেও না, প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছি। এখন তুমি যদি কাজ ফেলে অকারণে ফোন ব্যবহার করো, তাহলে তো কথা শুনতেই হবে। আপনি যখন নতুন ফোন হাতে পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমার ঠিক তেমন অনুভূতি হচ্ছে। কয়েকটা দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। একটু আমার সাথে এসো। আপনি আবার চলে যাবেন, আপনার কোনো কথা আমি শুনবো না। আমি চলে যাব বলছি, এখনই চলে যাচ্ছি নাকি? বেশি কথা বলো না, আমার সাথে এসো। তানহা ইফাতের সাথে ড্রয়িং রুমে গেল। ইফাত চৈতালি আর রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, তোমাদের কি কি লাগবে বলো, আজকে সবকিছু এনে দিব। এরপরে আর কিছু দিতে পারবো না। চৈতালি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে বলল। রোকেয়া বেগম ইফাতের পছন্দ মতো শীতের কাপড় এনে দিতে বলল। ইফাত তানহাকে উদ্দেশ্য করে বলল, তোমার কি লাগবে? আমার সবকিছু কালকে এনে দিয়েছেন, পারলে আমাকে এক মুঠো কাচের চুড়ি এনে দিবেন। কখনো এনে দিব না। তাহলে আমার কিচ্ছু লাগবে না। আরো ভালো, আমার টাকা বেঁচে যাবে। বলেই হাসতে হাসতেই চলে গেল ইফাত। তানহা মন ভার করে ফেলল। এত কিছু এনে দিচ্ছে, এক মুঠো কাচের চুড়ি এনে দিলে কি হবে? ভাবিমণি, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কাচের চুড়ি এনে দেব। শুনলাম তুমি নাকি ফেসবুক আইডি খুলছো, তোমার ফ্রেন্ড লিস্টে আমার একটু জায়গা হবে গো। না গো, হবে না। আমার শখের আইডি আমি লুকিয়ে রাখবো। চৈতালি তানহার কথা শুনে হেসে দিল। দুজন গল্প করতে বসলো। রাত 9টার সময় ইফাত হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে বাসায় ফিরল। চৈতালির রুমে গিয়ে কয়েকটা ব্যাগ চৈতালির হাতে দিল। চৈতালি খুব খুশি হলো। শোনো, এই বছরে আর কিছু চাইতে পারবি না। তোর ভাইয়ের পকেট একদম ফাঁকা। ভাইয়া, আমার 7,000 টাকা। পারলে আম্মুকে গিয়ে বল। বলেই ইফাত রোকেয়া বেগমের রুমে আসলো। রোকেয়া বেগম হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, দেখো আম্মু, তোমার পছন্দ হয়েছে কিনা। আমার ছেলের পছন্দ কখনো খারাপ হতে পারে না। তুই যা এনেছিস আমি সেটাই পরবো। আমি অনেক খুশি হয়েছি বাবা। এখন নিজের রুমে যা, তানহাকে ডেকে নিয়ে আয়, সবাই মিলে খেতে বসবো। ইফাত বাধ্য ছেলের মতো চলে গেল। ইফাতকে দেখে তানহা দৌড়ে আসলো। আমার কাচের চুড়ি এনেছেন? না। সত্যি নিয়ে আসেন নাই? তানহা মন খারাপ করে ফেললো। ইফাত পকেট থেকে একটা বক্স বের করলো। দুটো চিকন সোনার চুড়ি বের করে তানহার হাতে পরিয়ে দিল। তানহা হাওয়া হয়ে ইফাতের দিকে তাকালো। এভাবে তাকিয়ে থেকো না, আমার শরম করে। আমি আপনাকে সোনার চুড়ি নিয়ে আসতে বলেছি, আমার কাচের চুড়ি লাগবে। কোনোদিন কিনে দিব না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আপনি এত খারাপ কেন? আমাকে কাচের চুড়ি কিনে না দিলে আপনাকে আমি... আমাকে কি করবে? তানহা নিজের সবটুকু শক্তি দিয়ে ইফাতের হাতে কামড় বসিয়ে দিল। ইফাত জোরে আম্মু বলে চিৎকার করে উঠল। রোকেয়া বেগম ড্রয়িং রুমেই ছিল। ছেলের গলার আওয়াজ পেয়ে ছেলের রুমের দিকে আসলেন। তানহা শাশুড়িকে দেখে ইফাতের হাত ছেড়ে দিল। রোকেয়া বেগম মুখে আঁচল চেপে হাসতে হাসতে চলে গেল। মাঝরাত থেকে পেটের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তানহা। দাঁতের উপরে দাঁত চেপে সকাল হওয়ার অপেক্ষা করছে। সময়ের সাথে পেটের ব্যথা দ্রুত গতিতে বাড়ছে। একবার এই কাত হচ্ছে তো আরেকবার ওই কাত। এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দিল। তানহা দেয়ালের সাথে নিজের হাত বাড়ি মারল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছে। তানহা ছটফটানি দেখে আজানের একটু আগে জায়গা পেয়ে যায় ইফাত। তানহার কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। মেয়েটা এমন কেন? কি সমস্যা হচ্ছে আমাকে ডেকে বলতে পারলো না? তখনই ইফাদের মাথায় আসলো আজান হয়ে গেছে। তানহা এখনো নামাজ পড়তে উঠলো না। ইফাদের আর বুঝতে বাকি রইল না আল্লাহ তাআলা তানহাকে সাময়িক সময়ের জন্য ছুটি দিয়েছে। ইফাত তাড়াতাড়ি করে উঠে বসলো। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। পেটের ওপরে গরম কিছু অনুভব করতেই চোখ মেলে তাকালো তানহা। ইফাতকে দেখে একটু অবাক হলো। তার থেকে বেশি অবাক হলো ইফাত তার পাশেই শুয়েছিল। উঠে গেল কি করে? আপনি কখন উঠলেন? যখন বউ ডেকে তুলে না, তখন নিজেকে উঠতে হয়। তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। তোমার সমস্যা হচ্ছে? আমাকে ডেকে দিলেই তো পারতে। এভাবে কষ্ট করছো কেন? আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে বিরক্ত করি নাই। আমার সহ্য করার অভ্যাস আছে। কেমন আছে দেখতেই পাচ্ছি। কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করছো। গরম পানি পেটে ধরে রাখো, একটু হলেও আরাম পাবে।
আমি নামাজ পড়ে আসি। বলে ইফাত চলে গেল। ইফাতের ব্যবহার দেখে তানহা খুব খুশি হলো। ইফাত তানহার দিকে নজর দিয়েছে, তার খেয়াল রাখছে, তার কষ্টটা অনুভব করেছে। ভেবেই মনে প্রশান্তি বয়ে গেল। ইফাত অজু করে এসে বাসায় নামাজ পড়ে নিল। আপনি আজকে মসজিদে গেলেন না? তোমার ব্যথার ওষুধ নেই? না। আমাকে বলো নাই কেন? আপনি মনে হয় ছিলেন, আসছেন তো কয়দিন হলো। আচ্ছা, আমি সকালে কিনে এনে দিব, একটু বসো, আমি আসছি। বলেই ইফাত চলে গেল। তানহা কপালে হাত দিয়ে দুই চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পরে হাতে একটা বাটি নিয়ে রুমে প্রবেশ করলো ইফাত। বাটিটা বিছানায় রেখে তানহাকে বলল, তানহা উঠে বসো তো। উঠতে ভালো লাগছে না, একটু পরে উঠে রান্না করব। এত সকালে তো আপনারা খান না। আমি তোমাকে রান্না করতে বলছি, আমি রেগে যাওয়ার আগে উঠে বসো। ইফাতের কথা শুনে তানহার চোখ মেলে তাকালো। ইফাত তানহাকে তুলে আদর্শোয়া করে বসালো। তানহার পিঠের নিচে বালিশ রেখে দিল। তানহা বালিশে পিঠ ঠেকিয়ে বসলো। ইফাত কি করতে চাচ্ছে তা বোঝার চেষ্টা করছে। খাবারের গন্ধ পেয়ে তানহা নিজের ডান পাশে তাকালো। ধোঁয়া ওঠা গরম নুডলসের বাটির দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে বলল, কে রান্না